হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটি শোনাবো সেটা অনেক 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 কি বলবো, অনেক অসাধারণ একটি গল্প। তো চলো দেরি না করে গল্প শুরু করা যাক। বন্ধুরা, আমি খুব ছোট থেকেই ব্যবসা করা আমার একটি কি বলবো, অন্তর থেকে চাওয়া পাওয়া ছিল। তো আমি ছোটোবেলা থেকেই একদম বাড়িতে আচার বানিয়ে সেল দেওয়া থেকে শুরু করে আস্তে 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 আমি এখন ব্যবসার দিকে আমার ঝোঁকটা বেশি। তো আমি খুব ছোট্ট একটা দোকান দিয়ে দিলাম। দোকানটা দেওয়ায় আশেপাশে আমার বেশ ভালো পরিচিত হয়ে গেলেন, আর আমার বিয়েও ঠিক হয়ে গেল। আমার বাড়ি থেকে বলছে যে বয়স অনেকটা হয়ে গেল, এবার বিয়ে করে নাও। আমি বললাম এখনই কিসের তারা, আমি আরও প্রতিষ্ঠিত হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু বাড়ি থেকে কোনো অবস্থায় মানলেন না। তারপরে আমারই নানার মামাতো এক ভাইয়ের সঙ্গে বিয়ে ঠিক করে দিল। তারপর আমার বিয়েটা হয়েও গেল। বিয়ে হয়ে যাওয়ার পর দেখলাম আমার স্বামী সঙ্গে 3 দিন পরে আমার প্রথম রাত হয়েছিল। আমার এই রাতকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন কিভাবে একটু একটু করে ধ্বংস হয়ে গেছে সেই গল্পটাই আমি তোমাদেরকে বলবো। তো বন্ধুরা, 3 দিন পর্যন্ত বাড়িতে অনেক মেহমান থাকার কারণে, শহরের বাড়ি হওয়ার কারণে আমাদের আলাদা কোনো ঘর হয়নি, বাড়ি ভরা লোকজন ছিল। তো ফাইনালি 3 দিন পরে আমার জীবনের সেই স্বপ্নের রাত আজকে আমার জীবনে এসেছে। আমার দু চোখ ভরা স্বপ্ন যে আমার স্বামী আমায় কীভাবে ধরবে, আমাকে কোথায় কোথায় ছুবে, হ্যাঁ প্রথমে ওড়নাটা সরাবে নাকি গহনাগুলো আস্তে আস্তে খুলবে, এই রাতটাকে নিয়ে আমার শত শত স্বপ্ন ছিল। তারপরে ফার্স্টের দিন আজকের রাতটা যখন জীবনে চলে আসলো, একটা নিমিষেই আমার ভাগ্য যে আমার জন্য অন্য কিছু লিখে রেখেছিল তা আমি মোটেও বুঝতে পারিনি। যখন আমার স্বামী আমার কাছে আসলো, তখন সে আসলে কিছুই করলো না, কিচ্ছুই করতে পারলেন না। তো বন্ধুরা, কেন পারলেন না? হ্যাঁ, আমার স্বামী দেখতে কিন্তু বেশ উঁচু লম্বা ছিলেন, কিন্তু সে যে আসলে কিছু পারতেন না আমি একদমই বুঝতে পারিনি। তো বন্ধুরা, সে বাসর ঘরে আসার পর আমার সমস্ত স্বপ্ন কেন ভাঙলো সেটাই তোমাদের শোনার পালা। আমি যখন আমার বাসর ঘরে বসেছিলাম, সে যখন রাত্রে আসলো, আসার পরে ওমা সব কিছু কাপড় চোপড় খুলে টুলে সে গেঞ্জি লুঙ্গি পরেই আমার কাছে আসলেন। আসার পর কোনো কিছুই নয়, হ্যাঁ, সে শুধু আমার পা থেকে কাপড়টা উঠালো, একটু উঠেতেই ওমা শেষ। তারপরে ওখানে মরার মতো পড়ে ঘুমিয়ে গেল। তারপরে আমি বসে বসে খুব কাঁদতে লাগলাম। কাঁদতে কাঁদতে যেন আমি অস্থির হয়ে গেলাম। আমার তো সব কিছু শেষ, এ তো কিছুই নেই। হ্যাঁ, এই তো খেলাধুলা কাকে বলে কিছুই জানে না। হ্যাঁ, তার উপরে উনি যে খেলবে, ওনার তো ব্যাটও ভালো নয়, ভাঙ্গা ব্যাট, যে ব্যাটকে মাটিতে লাগানোর আগেই মনে করো ধসে পড়ে যায়। এটা কি হয়ে গেল? এই লজ্জার কথা কাউকে কিছুই বলতে পারলাম না। তারপরে চুপচাপ করে দোকানে চলে গেলাম। সবাই বলল হাতের মেহেদির রং শুকায়নি, মাত্র 3টে দিন হয়েছে, কি দরকার ছিল এখনই দোকানে চলে আসার? কাউকে কিছুই বলতে পারলাম না, কারো প্রশ্নের কোনো উত্তরও দিলাম না, ব্যাস নিজের মতো করে চলতে থাকলাম। চলতে 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 অনেক জায়গায় আমি অনেক পরামর্শ নিলাম যে এটার কোনো চিকিৎসা আছে কি না। আসলে তো আমার স্বামীর পুরুষত্ব বলতে কিছুই নাই। তারপর আমি খুব সুন্দরভাবেই অনেক বড় বড় ডাক্তার দেখালাম। ফাইনালি এমন একটি বড় ডাক্তার দেখালাম, সে 1 মাসের ওষুধ দেওয়ায় আমার স্বামী পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়, ঠিক হয়ে গেল। কিন্তু ডাক্তার আমাদের মেলামেশা করতে নিষেধ করে দিয়েছিল। কিন্তু ওর ওষুধগুলো খাওয়ার পর অনেক খাটনি করলাম আমি। তেল দিয়ে ব্যাস 3 বেলা মালিশ দিয়েছিল, তারপরে ওষুধ দিয়েছিল। ওর গোসলের সাবানটা পর্যন্ত আলাদা ছিল, শুধুমাত্র ওকে একজন পুরুষ মানুষ বানানোর জন্যে। তো বন্ধুরা, আমি সর্বরকম চেষ্টা করে সেটাতে সফলতা লাভ করি 1 মাসের মধ্যে, এবং সেটা অনেক অনেক সুন্দর হয়ে যায়। তো বন্ধুরা, আমার স্বামী আমাকে বলল 1 মাস হয়ে গেছে, তোমাকে আমি শুয়েও দেখি না, আর আমি দুঃখিত যে তোমায় কোনো শারীরিক সুখ শান্তি দিতে পারিনি। এ কথা বলতেই আনন্দে বুকটা ভরে যেয়ে চোখ দিয়ে দুফোঁটা পানি আসলো। আমি আমার স্বামীকে জড়িয়ে ধরলাম, জড়িয়ে ধরে বললাম তুমি কি বুঝতে পারো আমার উপর কি যায়? বললো অবশ্যই বুঝতে পারি, কেন পারবো না। আমার স্বামী বলল আজ তোমায় অনেক অনেক আদর করব। আমি খুশি হয়ে গেলাম। তারপরে আমি
আমার স্বামীকে নিয়ে চলে গেলাম গোসল করতে। তাকে খুব সুন্দরভাবে গোসল করার পর আমি নিজেও গোসল করে ঘরে আসলাম। আমরা রাতে খাওয়া দাওয়া করে অনেকটা সময় ধরে মোবাইলে কিছু বিনোদন দেখছিলাম। বিনোদন দেখতে দেখতে বললাম সকালে তো দোকানে যেতে হবে, তাহলে ঘুমিয়ে পড়া যাক। আমার স্বামী বলল, না ঘুমোবো না, দাও ফোনটা আমার হাতে দাও। আমার হাত থেকে ফোনটা নিয়ে সে ওই সব মুভি ছেড়ে দিল। দেওয়ার পরে আমাকে বলল, নাও দেখো তোমার কোন কোন রোম্যান্সগুলো ভালো লাগে এবং কোন কোন স্টাইলগুলো ভালো লাগে। আমি বললাম দাও। তারপরে আমি আমার স্বামীকে বলতে থাকলাম, হ্যাঁ এটা খুব সুন্দর, এগুলো আমার মোটামুটি সবই পছন্দ। প্রায় 8 থেকে 10টা স্টাইলিং মুভি ছেড়ে দিয়েছিল। তো বন্ধুরা আমার খুবই পছন্দ হয়েছে। তারপরে সারা রাত ধরে আমার স্বামী আমাকে প্রচণ্ড আদর ভালোবাসা দিল। দেওয়ার পরে সে মাঠে নেমে প্রচণ্ড খেলাধুলা করছিল। খুবই মনে হয় লাইফে ফার্স্ট টাইম এরকম আনন্দ ছিল আমার জীবনে। সে ক্ষুধার্ত কোনো শেয়ালের মতো করে সব ছিঁড়ে কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছিল বন্ধুরা। এভাবেই একদম সেই থেকে শুরু করে ভোর 5টা পর্যন্ত আমাকে একদমই ছাড়লেন না। আমি ভাবলাম যে আমি যা চেয়েছিলাম জীবনে তাই পেয়েছি, আমার আর কোনো চাওয়া নেই। তার প্রত্যেকটা স্পর্শে ছিল জাদুমাখা। তো সেদিন রাতটা চলে গেল। যাওয়ার পর আমি সকালবেলা উঠতে কষ্ট হয়েছে, একটু লেট করেই উঠলাম। উঠে না ফ্রেশ হয়ে নাস্তা লাগাই দিলাম। দেওয়ার পর আমার স্বামী শুয়েছিল, আমি ওকে শোয়া থেকে তুলে নাস্তা দিয়ে দিয়ে খাইয়ে রেখে গেলাম দোকানে। তো যাক, তারপরে ডাক্তারের কাছে ফলো আপে যাওয়ার ডেট ছিল, গেলাম। যাওয়ার পর ডাক্তার নিষেধ করেছিল আমাদের দুজনকে একত্র হতে। তো আমরা তো অলরেডি একত্র হয়ে গেছি। সেখান থেকে 2 মাস পরে জানতে পারলাম যে আমি নাকি মা হতে চলেছি। তো আমার স্বামী আমাকে ওই অবস্থায় রেখে চলে গেল। কোথায় যে চলে গেছে আজও তার খোঁজ জানি না। তার স্মৃতি হিসেবে আমি এই বাচ্চাটাকে কখনোই নষ্ট করতে চাইনি, কিন্তু সে চলে যাওয়ায় আমি এতটা ভেঙে পড়েছিলাম যা তোমাদেরকে আর কোনো অবস্থায় বোঝাতে পারবো না। এমন সময় আমার জীবনে দেবদূতের মতো একটা মানুষ চলে আসলো। আসার পর সে আমায় সর্বরকম হেল্প করতেন। করতে 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 আমার ডেলিভারির সময় হয়ে গেল। ডেলিভারির যখন সময় হয়ে গেল তখন আমার পাশে কেউই ছিল না, কারণ আমার স্বামী চলে যাওয়ায় আমার বাড়ির লোকজন আমার উপরে বেশ বেশ প্ল্যান করেছে। হ্যাঁ, আর আমার স্বামী যখন চলে গেল তখন সে খালি হাতে যায়নি। আমার যাবতীয় তিল তিল করে গড়ে তোলা সংসারে যত রকম টাকা পয়সা ছিল সবটাই নিয়ে চলে যায়। এই জন্য আমার সংসার ভেঙে চুরে চুরমার হয়ে গেল। আমি আর সেই ভাঙা ব্যবসাকে দাঁড় করাতে অক্ষম হয়ে যাই, আর পারি না। কিন্তু আমার জীবনে তাৎক্ষণিক জাভেদ নামের একটি লোক চলে আসে। আসলে সে তো আমার প্রোডাক্ট কিনতেন। সে আমার খুবই সুপরিচিত মানুষ ছিলেন। আমার পরিস্থিতি দেখেই মূলত সে আমার পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আমার ফ্যামিলির লোকজন এমনই ছিল, তারা কটূক্তি করতেন করতেন এভাবে করতে করতে আমার ডেলিভারিটা মোটামুটি হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমি যখন হাসপাতাল থেকে বাসায় আসলাম তখন এসে দেখি আমার ঘরে আর কিছুই নেই, সবটাই সবাই ভাগযোগ করে নিয়ে গেছে। জাভেদকে পুরো বিষয়টাই জানালাম। তখন জাভেদ জাস্ট ফ্রেন্ডের মতো আমার সঙ্গে মিশতো এবং সুপরিচিত হওয়ার কারণে আমায় বিভিন্নভাবে সাহায্য করতেন। এই বিষয়টা সবার কাছে ভালো লাগলো না। না লাগায় জাভেদকে নিয়ে আমার সঙ্গে বিভিন্ন কথাবার্তা লড়তে থাকে। কিন্তু জাভেদ এটা কখনোই মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল না, কারণ জাভেদের ওইরকম মন মানসিকতাই ছিল না। একটা পর্যায়ে যখন এগুলো নিয়ে খুব কথাবার্তা হতে থাকে, যে কথাগুলো আমার ফ্যামিলির লোকজনেরাই বলছিল, তখন জাভেদ আমাকে সত্যি সত্যি ওখান থেকে নিয়ে যায়। আর আমারও না যেয়ে কোনো উপায় ছিল না, কারণ আমার সিজারে বাচ্চা হয়েছিল, আমি কাজ করতে পারছিলাম না, আমি কোথায় যাব। তখন জাভেদের সঙ্গে আমি সত্যি সত্যিই চলে যাই। রীতিমধ্যে আমার স্বামীকে খোঁজার জন্য জাভেদ আমার জন্য যা যা করছে, কোর্ট কাছারি আদালত এমন কোনো জায়গা নেই, এমন কোনো বিচার আচার নেই যেটা বসা নেই, কিন্তু জাভেদ লাপাত্তা, আজও লাপাত্তা, কালো লাপাত্তা। মানে আমার স্বামী তো জাভেদ এগুলো আমার জন্য আর কি করেছে। যাই হোক, না করায় জাভেদ আমাকে 3 মাস ওদের বন্ধুর বাড়িতে রাখলেন। 3 মাসের মধ্যেও জাভেদের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়ে উঠলেন না।
তো একটা সময় জাভেদের বন্ধু জাভেদকে বলল, তুমি যে এত ইয়াং একটা মেয়েকে এনে রেখেছো, ওর কি কোনো দায় দায়িত্ব নেই? তখন আমি জাভেদকে বললাম, আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখানে আর থাকতে পারি না, আমাকে এবার চলে যেতে হবে। আপনার কাছে আমি কোন পরিচয়ে থাকবো? লোক কী বলবে, সমাজ কী বলবে? জাভেদ আমাকে বলল, তোমাকে আমি এখানে এনে রেখেছি একটাই কারণে, দেখো জীবনে আমার স্ত্রী ছাড়া আমি কখনো কোনো মেয়ের একটা হাত স্পর্শ করে দেখিনি। তবে তোমাকে এনেছি কারণ ছিল তুমি খুবই দেখতে শুনতে সুদর্শন মেয়ে ছিলে। হ্যাঁ, তুমি একটা বাচ্চার জন্য নিজের লাইফটাকে কোরবানি করে দিলে, অন্যদিকে তোমার স্বামী তোমাকে ঠকিয়ে চলে গেল, কিন্তু তুমি এই বাচ্চাকে দুনিয়াতে আনার জন্য যে যুদ্ধ তুমি দুনিয়ার সাথে করছো, সেইটার উপরে সম্মান রেখে আমি তোমাকে আমার ঘরে এনেছি। তবে আমায় কিছুটা সময় দাও। 3 মাস পর যখন জাভেদের বন্ধু জাভেদকে এই সমস্ত কথাগুলো বলছিলেন, তখন জাভেদ সত্যি সত্যি ওর বন্ধুদের কাছে আমাকে যে রেখেছিল, বন্ধুর বউ, বন্ধুর বাচ্চা ছিল, ওখানে মানে বিশাল বড় একটা ফ্ল্যাট ছিল, পুরো 6টা রুম ছিল, ওখানকার একটা রুমে আমি পড়ে থাকতাম। যাই হোক বন্ধুরা, এইভাবেই চলতে থাকতো সব কিছু। আমার বাচ্চার খরচপাতি থেকে শুরু করে আমার যাবতীয় খরচ সে বহন করতো জাভেদ, কিন্তু জাভেদ বাসায় আসতেন না। আসলেও এই গেট দিয়ে আসলে ওই গেট দিয়ে বের হয়ে যেত। আমি যখন চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, জাভেদ আমায় বললেন যে না না, তুমি কোথায় যাবে, আমায় সময় দাও। তো জাভেদ সময় নিল, নিয়ে 3 মাস যখন শেষ হয়ে গেল, ওইভাবে আমি আর কোনো অবস্থায় থাকবো না, মেয়েটা একটু তো সামান্য একটু মানে লেদা থেকে সামান্য একটু তো বড় হয়েছে, এবার আমি ঠিক কাজ করতে পারবো। তো যাক, আমি চলে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছি, তো জাভেদ এর বন্ধু জাভেদের কাছে যে জাভেদকে বাসায় নিয়ে আসছে যে আমি চলে যাব। তো জাভেদ বাসায় আসছে, বলছে আসলে আমি তো তোমাকে কোথাও যেতে দিতে পারি না, তুমি আমার আমানত, আমি তোমাকে কোথায় যেতে দিব। তো তখন জাভেদের বন্ধু বললো, ঠিক আছে, তোমার আমানত যখন তুমি রক্ষা করো। এই কথা বলে ওরা আমাদেরকে একটা ঘরের মধ্যে 3.5 ঘন্টা আটকিয়ে রাখে, কিন্তু তারপরও জাভেদ আমার গায়ে একটা ভুল করেও টাচ করলেন না। জাভেদের মতো বসা, আমিও আমার মতো বসা, বাচ্চাকে খাওয়াচ্ছি, করছে। জাভেদ বাচ্চা নিয়ে খেলাধুলা করতেন, বাচ্চাকে খুবই ভালোবাসতেন, যদিও তার জন্ম দেওয়া বাচ্চা নয়। যাই হোক, এভাবে সেই দিনটা চলে গেল। তো উনি বসা ছিল, আমি আবার ফ্রিজটা খুলে ওনাকে 1 গ্লাস পানি দিলাম খাওয়ার জন্য। আমি বললাম, পানিটা তো খাওয়াই যায়, খেয়ে নিন না। তো যাক, জাভেদ পানিটা খাইলো। খাওয়ার পর বলছে, আই এম সরি, আমি আসলে কখনো তো কোনো মেয়ে মানুষের সাথে স্ত্রী ছাড়া কারোর সাথে কথাও বলিনি, তোমাকে জাস্ট এই অবস্থা দেখে হেল্প করছিলাম, জানতামই না এত কিছু হয়ে যাবে, সরি সরি। আমি বললাম, সরি আপনি কেন বলছেন, সরি তো আমার বলার কথা। আসলে ভালো উপকার করতে যেয়ে যে নিজে বেড়ির তলে পড়ে যাবেন, এটা আমিও বুঝতে পারিনি, সরি, দুঃখিত আমি। এই কথা বলে আমি বললাম, ভিতর থেকে ডাকতেছি, ভাবি দরজাটা খুলে দেন, খামাখা লাগিয়ে রেখেছেন কেন? তো 3.5 ঘন্টা আমরা দরজাটা বাইরে করলাম, ওরা কিছুতেই খুললো না, গেল সেদিন। যাওয়ার পর উনি সত্যি সত্যিই চলে গেল জাভেদ। যার পর জাভেদের বন্ধু পিছে পিছে চলে গেল, কিরে রাগ হয়ে চলে যাচ্ছিস? বসে রাগ করবো নাকি, এই বলে বলে আবার দোকানে চলে গেল। যার পর পরের দিন আবার জাভেদের বন্ধু জাভেদকে সহ বাসায় আনছে, আইনা আমাদেরকে আটকাই দিছে। দেওয়ার পর উনি ওইভাবে বসে থেকে চলে গেল। যার পর ঠিক তার পরের দিনই আবার জাভেদের বন্ধু জাভেদকে বলছে, তুই একটু আয়, এখানে বাচ্চার মা খুব অসুস্থ। এই বলে একটা কাজী সাহেব এনে বাসায় রাখছে। তারপরে আমাদের বিহা দেওয়ার সমস্ত ব্যবস্থা সে করছে। হ্যাঁ, বলছে তুই অনেক লজ্জা পাস, তোকে দিয়ে কিছু হবে না। পরে জাভেদ বাসায় আসলো, আসার পরে এখন বললো, এই যে কাজী, এই যে মেয়ে, তুই কি বিয়ে করবি কি করবি না বল, কেন এনে রেখেছিস ওকে? বললো, আসলে আমি বলতেই তো সাহস পাচ্ছিলাম না। ঠিক আছে। তারপরে সত্যি সত্যি জাভেদের সাথে আমার বিয়েটা হয়ে যায়। জাভেদ আমাকে বিয়ে করে নিল। নেওয়ার পরেও জাভেদকে আমিও মন থেকে মেনে নিতে পারছিলাম না। অন্যদিকে জাভেদও তো শত নারীতে আসক্ত ছিল না, ওর স্ত্রী ছিল, ও এক নারীতে আসক্ত ছিল। তো যাক, ওর আর আমার মধ্যে সম্পর্ক হইতে প্রায় আরও 6টা মাস কেটে গেল। তো 6 আর 3.5 9, 9.5 মাস হয়ে গেছে। 9.5 মাসের মধ্যে আমার ফ্যামিলি বা কেউ আমার কোনো খোঁজ খবর করেনি। তো জাভেদ ধীরে ধীরে বিয়েরও 3 মাস পর ফার্স্ট আমার কাছে আসলো। ভাবি বলল, মানে ওর জাভেদের বন্ধুর বউ বলল যে, অনেক হয়েছে ভাইয়া, আর না, অনেক হয়েছে, আর না, এত লজ্জা পুরুষ মানুষকে মানায় না। তার উপরে এখন ও তো আপনার স্ত্রী, আপনি তো ওকে অধিকার দেওয়া দরকার।
তারপরে ওদিন জাবেদের সাথে আমার প্রথম দিন ছিল। সত্যি জাবেদের বন্ধুর যিনি বউ ছিল, আমি ওনাকে ভাবি বলেই ডাকতাম। তো ভাবি খুব সুন্দর করে মানে আমাদের জন্য ঘর সাজান এবং আমার মেয়েকে নিয়ে যান। নিয়ে যেয়ে তারা আমাকে, আমার মেয়ে যেহেতু তোলা খাবার খেত, তো ভাবি ওকে অনেক যত্ন করে রাখতো, এমনিতেও রাখতো। তো সেদিন সারা রাত আমাদেরকে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। তো সেই দিন ছিল ফার্স্ট আমার স্বামীর সাথে আমার মানে স্বপ্নের মতো একটা রাত। সে আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে, অনেক অনেক আদর দিয়েছে। আর তার সন্তান না হওয়া ক্ষেত্রেও সে এতটা ভালোবাসা আমার সন্তানকে দিয়েছে, কি বলবো। আমার মেয়ে তো জানে জাবেদই তার পিতা, কিন্তু তার জন্মদাতা পিতার আজ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। তো বন্ধুরা, সেদিন আমার প্রথম রাত ছিল। তো প্রথম রাতের প্রথম গল্পটা তোমাদেরকে বলি। প্রথম রাতের প্রথম গল্পটা জাবেদের সঙ্গে এমন ছিল আমার, যে জাবেদ লাজুক একটা মেয়ের মতো চুপচাপ করেই বসেছিল, কিছুতেই যেন উঠছিল না, আর একটু একটু করে আমার দিকে তাকাচ্ছিল। অন্যদিকে জাবেদকে আমি এভাবে বাঁকা চোখে দেখছিলাম, যেন চোখে চোখে আমাদের অনেক অজানা ইচ্ছে, অজানা যত চাওয়া পাওয়া আছে সব কিছু প্রকাশ পাচ্ছে। তারপরে আমি জাবেদের হাতে এক গ্লাস দুধ তুলে দিলাম। জাবেদ সেই দুধটা অর্ধেকটা খেয়ে বলল, এই নাও, এটা তুমি খেয়ে নাও। আমি বললাম, তুমি পুরোটা শেষ করো। বললো, না, একটু খাও, তোমার ভালো লাগবে। এই জীবনের ফার্স্ট আজকে জাবেদ আমায় তুমি করে বলল। তারপরে আমি দুধটা সত্যি সত্যি নিয়ে খেয়ে নিলাম। তারপরে ওর পাশে বসলাম, দেখলাম ও হাত দুটো একদম গুটি করে বসে আছে। জাবেদের এমন মানে লাজুক চেহারা দেখে আমি মনে মনে হাসছিলাম, আবার বিরক্ত হচ্ছিলাম। আমার শরীর মন তো চাইছিল অন্য কিছু, যে একটু উঠে এসো, একটু আমাকে ধরো, একটু ভালোবাসো। কিন্তু তাতেও অনেকটা সময় নিয়ে নেয়। যখন ও নিজে থেকে আমার কাছে আসছিল না, আমি ওর পাশে যেয়ে বসে পড়ি। বসে পড়ার পরে ওকে আমি বলি, এই লজ্জা আর কতদিন থাকবে? আমিও মানুষ, বোঝা উচিত। আমার শরীরে রক্ত মাংস আছে, সেটাও তোমার জানা উচিত। আজকেও আমি তাকে তুমি করে বললাম, জীবনের ফার্স্ট। এই কথা বলে আমি আমার ঘর সোজা সুন্দর একটি জানালা ছিল, খুব সুন্দর করে জানালার সামনে যে পিছনটা ওর দিকে থাকে আর আমার মুখটা বাইরের জানালার দিকে থাকে, তখনও চুপচাপ করে এসে আমার কাছে দাঁড়িয়ে আমার কাঁধে হাতটা রাখে। এই হলো আমার জীবনের প্রথম নতুন অধ্যায় শুরু। হাতটা রাখার পরে সে আমাকে ঘুরিয়ে দেয়, দেওয়ার পর ধীরে 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 আমার সমস্ত মাথার ওড়নাটা খুলে নিল, নিয়ে আমার গা ভর্তি গয়না ছিল, একটা একটা করে খুলতে লাগলো। আর আমার যেখানে স্পর্শ করছিল মনে হচ্ছিল অসাধারণ একটি অনুভূতি। জীবনে এর আগে কখনোই অনুভূতি হয়নি আমার, খুবই ভালো লাগছিল আমার। তারপরেও ধীরে ধীরে খুব সুন্দর করে আমাকে অনেক ভালোবাসা দিল, আমায় অনেক আদর করতে লাগলো। হ্যাঁ, তারপর যেটা দেখলাম তা দেখে তো মাথাই নষ্ট। প্রিয় বন্ধুরা, ও মাঠে ছিল একদম পাকা খেলোয়াড়। সারা রাতের মধ্যে একবারের জন্য আমাকে রেস্ট দিল না। খুবই দারুণভাবেই আমরা সেই রাতটি পার করলাম। মধুময় ছিল আমার সেই রাত, যেমন আমি ছোটোবেলায় ভেবে রেখেছিলাম। বিয়ের পরে সবটা জিরো হয়ে গিয়েছিল, কিন্তু আমার দ্বিতীয় বিয়েতে আমি সবটা ফেরত পেলাম। তো বন্ধুরা, আমার স্বামী আমায় এখন অনেক অনেক ভালো রেখেছে। সে আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং আদর করে। শারীরিক মানসিক এমন কোনো শান্তি নেই যেটা আমি ওনার কাছ থেকে পাইনি। সে আমার শারীরিক ও মানসিক দিকটাতে সব সময় স্ট্রেট থাকে এবং চুল পরিমাণও কষ্ট পেতে দেয় না। এভাবেই ও আমাকে প্রতিদিন আদর করে ভালোবাসে, আর আমি এখন অনেক অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর কী ধরনের গল্প শুনতে চাও সেটাও জানাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্পের সঙ্গে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।